সবাইকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ সোনার বাংলা স্টুডিও থেকে। আমি উজ্জ্বল চৌধুরী। আমার সাথে আজকে যুক্ত হয়েছেন ডক্টর অয়নজিৎ সেন। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং তিনি ভারতের একজন গণ্যমান্য সাংবাদিক, বিবিসি সিএনএন এ কাজ করেছেন। তার পোর্টফোলিওটা আমাদের স্ক্রলে দেওয়া আছে। আমাদের সাথে আছেন আমাদের সিলেট অঞ্চলের, বৃহত্তর সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান সুজাত মনসুর। তিনি লেখক, গবেষক, সাবেক ছাত্রনেতা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, তার পরিবার নিয়ে গবেষণা এবং বিভিন্ন বইয়ের সম্পাদনা তিনি করেছেন। বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি। আমার সাথে রয়েছেন ছাত্রলীগ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি, সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব আখতারুজ্জামান চৌধুরী জগলু। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। সুপ্রিয় দর্শক, আমি আজকের এই অনুষ্ঠান আয়োজনের শুরুতে আপনাদেরকে একটি ভিডিও ক্লিপস 1 মিনিটের জন্য দেখাতে চাচ্ছি। তারপরে আমি বক্তব্যে যেতে চাচ্ছি। আমি তারপরে একে একে আমাদের আলোচকদের কথা শুনবো, তারা বক্তব্য রাখবেন এবং আপনারা শুনবেন। এত কষ্ট করি নাই এই সরকার হওয়ার পর, আমি যেই কষ্ট করতেছি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আপনারা আমার ফ্যামিলি যে যোগাযোগ করে দেখেন কি কষ্টে যে আসি ভাই, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই দোকানে ঋণ, ওই দোকানে ঋণ, ওই দোকানে ঋণ, ঋণ দিয়া ভইরা লইছি। এই বিগত এই যে এই সরকার হওয়ার পর কোনোদিন ঋণ ছিলাম না। তো আমি প্রথমে জনাব সুজাত মনসুর, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। মুক্তির মিছিলের প্রথম আপনার বক্তব্য দিয়ে আমরা শুরু করতে চাই। 5ই আগস্টের কলঙ্কিত ঘটনার পরে আপনার সাথে আমার যখন কথা হয়েছিল, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম এবং আপনি আমাকে বলেছিলেন যে আমাদের সব থেকে বড় সান্ত্বনা হচ্ছে বঙ্গবন্ধুর 2 কন্যা এখনো জীবিত আছে। আপনার সেই উপলব্ধিটা কেন ছিল এবং আপনার সেই মন্তব্যটা এবং এর বিশ্লেষণ প্রথমে জানতে চাই। আপনাকে এবং এখানে জগলু আছেন এবং দাদা সম্ভবত আয়ান সেন, না দাদা? অয়নজিৎ সেন। তিনি দিল্লি থেকে জয়েন করেছেন, আমি ইংল্যান্ড থেকে। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং উজ্জ্বল আপনার দর্শক শ্রোতাদের জন্য আমার শুভেচ্ছা রইল। প্রশ্নটা হচ্ছে কেন আমি শান্ত ছিলাম। শান্ত প্রথমে আমি যখন আগের দিন পর্যন্ত রাত্রে তো 4টা পর্যন্ত আমি অনেকে আমাকে প্রশ্ন করেছেন, আমি পজিটিভ ছিলাম। আমি বলেছিলাম যে কিচ্ছু হবে না, এটা ঠিক হয়ে যাবে। 5 তারিখ 9টার দিকে তখন বাংলাদেশে হবে, তখন কয়টা বাংলাদেশে তখন 2টা বাজে। একজন আমাকে ফোন করলো, বিলেতের এক সাংবাদিক, যে সুজাত ভাই দেশে সরকার পরিবর্তন হয়ে গেছে। তখন আমি শুনে বললাম যে আমারও বিশ্বাস হচ্ছে না। তারপরে আমার কেন বলার পর আমি আমার বডিটা শেক করতেছিল যে একটাই মাত্র চিন্তা, বঙ্গবন্ধুর 2 কন্যা, যিনি আমাদের সর্বশেষ আশা ভরসার স্থল, যাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশের জন্য যার কোনো বিকল্প নেই, 2 কন্যা যদি কিছু হয়ে যায়, আমি শঙ্কিত ছিলাম যে ওরা মেরে ফেলবে। তখন আমি খোঁজখবর নিলাম, সোশ্যাল মিডিয়ায় গেলাম, গিয়ে দেখলাম যে না, যতটুকু জানতে পারলাম যে না, ওরা 2 জন সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা নিরাপদে দেশত্যাগ করতে পেরেছেন। তখনই আমি শান্ত হয়ে গেলাম, যে এই কারণে যে এই অমানিসা থাকবে না। বঙ্গবন্ধু তারপরে আমরা যারা দেশে প্রতিরোধ আন্দোলন শুরু করেছিলাম, প্রথমে আমাদের কোনো ক্ষমতার আমাদের কোনো সামনে একটাই চিন্তা ছিল, একটাই কল্পনা ছিল যে আমরা যদি বঙ্গবন্ধু হত্যার বিচার যদি হয়ে যায় এবং বঙ্গবন্ধু যদি স্বমহিমায় প্রতিষ্ঠিত হয়ে যান, সম্মানিত হয়ে যান, এর চেয়ে আমরা কিছু চাই না। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা যখন আওয়ামী লীগের সভানেত্রী হয়ে দেশে ফিরলেন, তখন আমাদের সামনে আমাদের স্বপ্নটা আরো অনেক বড় হয়ে গেল। তিনি
উপদলীয় কুন্দলে জর্জরিত দলটিকে সংগঠিত করে মুক্তিযুদ্ধের পক্ষের প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনা যারা অন্তরে ধারণ করে লালন করে তাদেরকে একত্রিত করে 21 বৎসর আন্দোলন সংগ্রাম করে পরে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসেছিল, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ আমরা ফিরে পেয়েছিলাম। এই যে আপসীর নেত্রী বঙ্গবন্ধুর কন্যা, আজকে যে ক্রাইসিস হচ্ছে সেই ক্রাইসিস আমরা একদিন কাটিয়ে উঠতে পারবো যদি যেহেতু উনি বেঁচে আছে সেই চিন্তা থেকে আমি আশ্বস্ত হয়ে গেছিলাম। এখনো আমি অত্যন্ত পজিটিভ। যা কিছু ঘটছে সবই আল্লাহর হুকুমে এবং এটা আমাদের পক্ষে যাচ্ছে। যতদিন যাচ্ছে মানুষ বুঝতে পারছে যে কিভাবে দেশটিকে ধ্বংস করা হয়েছে, কিভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, কিভাবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি মেটিকুলাস প্ল্যান করে, অনেকেই বলেন এটা ইউনুসের মেটিকুলাস 1 বছর নয়, এটা 1 বছরের মেটিকুলাস বা 5 বছরের মেটিকুলাস প্ল্যান নয়। আমি মনে করি প্ল্যানটা হচ্ছে স্বাধীনতার পরপর থেকে জামাতে ইসলাম প্ল্যান করে করে পর্যন্ত নিয়ে এসেছে এবং এই পর্যায়ে এসে সব শয়তানের লক্ষ্য এক হওয়াতে, এক মোহনায় মিলিত হওয়ার কারণে কিন্তু তারা এক হয়েছে। ইউনুসের মেটিকুলাস, জামাতের মেটিকুলাস, বিএনপির সবার মিলিতভাবে তারা আপাতত তারা জয়ী হয়েছে, কিন্তু তারা বেশি দিন এটা ধরে রাখতে পারবে না, সেটা আমার বিশ্বাস। এখন আমি বিশ্বাস করি আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আবারও আমরা আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ ফিরে পাবো। আবারও মুক্তিযোদ্ধারা সম্মানিত হবেন, বঙ্গবন্ধু সসম্মানে আবার প্রতিষ্ঠিত হবেন, বঙ্গবন্ধু সসম্মানে প্রতিষ্ঠিত হবেন, সেই বিশ্বাস আমার আছে এবং বিশ্বাস করি। আরেকটা কথা বলে রাখি, আমার অভিজ্ঞতায় যতটুকু আমি দেখেছি, যারাই বঙ্গবন্ধুকে অপমান করতে চেয়েছে, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে, মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চেয়েছে, তারা বেশি দিন টিকতে পারেনি, তারা ধ্বংস হয়েছে, ভবিষ্যতে ধ্বংস হবে। সেই চিন্তা থেকে যখন বঙ্গবন্ধুর কন্যা বেঁচে গেলেন, শুনলাম 2 জনই যে বেঁচে গিয়েছেন, সেই চিন্তা যে এই অমানিসা বেশি দিন থাকবে না, কেটে যাবে। হ্যাঁ, আমাদেরকে আবার কঠিন লড়াই সংগ্রাম করতে হবে। ধন্যবাদ। সুজাত ভাই, আমি আপনার কাছে আবার আসবো। আমি ডক্টর সেনের কাছে যাওয়ার আগে আমি বর্তমান বাংলাদেশের বাস্তব চিত্রটা একটু তুলে ধরতে চাচ্ছি। আপনি স্ক্রিনে একটু খেয়াল করবেন। আমি দর্শকদের জন্য 14 মাসে 115 কারখানা বন্ধ, বেকার 82,000। গত 14 মাসে কারখানা বন্ধ 258টি, চাকরি হারিয়েছে, আপনি সংখ্যাটা দেখতে পাচ্ছেন 1 লাখের উপরে। 9 মাসে 600-র বেশি ধর্ষণের শিকার 397টি কন্যা শিশু। 8 মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় 15,000-এর বেশি মামলা। প্রথম 8 মাসে 527 ধর্ষণ, এর মধ্যে 266 জন শিশু। আশকের তথ্য। এবং দেখেন, ব্যবসাদের হয়রানি, অ্যাকাউন্ট জব্দ আর মববাজি, অচল হয়ে পড়েছে অর্থনীতি। আমি আপনার সম্মুখে এই জিনিসগুলো তুলে ধরার কারণ হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আপনি অধ্যয়ন করেন, আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন। বাংলাদেশের 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষিত এবং 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক স্থবিরতা, আপনার অবজারভেশন আমি জানতে চাচ্ছি। নমস্কার। আমি সর্বপ্রথম একটাই জিনিস বলবো যে বিগত 1 বছরে যেভাবে বাংলাদেশ ইকোনমি পড়ে যাচ্ছে এবং সব দিক থেকে, কারণ আমার যত বন্ধু বান্ধব যারা বাংলাদেশে আছে তাদের সঙ্গে আমার রেগুলার কথা হয়, এবং একটা জিনিস আমি বলবো যে সাধারণ মানুষের, এটাতে আমি কোনো পলিটিক্যাল দিকে কথা বলছি না, কিন্তু সাধারণ মানুষের উপরে যারা একটা জিনিস গতকাল যদি 10 টাকায় কিনতে পারতো, আজকে তার দাম দাঁড়িয়েছে 20 টাকা। সুতরাং এর থেকে, যখন একটা কথা আছে বাংলায় যেটাকে আমরা সবসময় বলি যে পেটে যখন কামড় ধরে তখন কিন্তু লোক
দাঁড়িয়ে ওঠে। সুতরাং সবচেয়ে বেশি ভাবে যে দিক বাংলাদেশে যে দিকটা আমি বলবো যে এফেক্ট হয়েছে সেটা কিন্তু বাংলাদেশের ইকোনমি, এবং বিগত এক বছরে সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবং এই ইউনুসের আন্ডারে যা যেরকম ভাবে সরকারটা যেই ইন্টারিম গভর্নমেন্টটা চালিয়ে যাচ্ছে, এটাতে আর কিছু হোক না হোক সাধারণ বাংলাদেশিদের উপরে কিন্তু এটা শুধু আমি নির্যাতন বলবো না, এটা এক ধরনের ইকোনমিক নির্যাতন বলে আমি বলবো। কেননা এটা আলটিমেটলি গিয়ে যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষ ঘুরে দাঁড়াবে। আর যেদিন সাধারণ মানুষ ঘুরে দাঁড়ায় পৃথিবীর যে কোনো গভর্নমেন্ট কিন্তু পড়ে যায়, এবং অনেক এটার এক্সাম্পল আছে। সুতরাং সেদিক থেকে যদি আমরা দেখি যেভাবে বাংলাদেশ অগ্রগতি করছিল শেখ হাসিনা ম্যাডামের আন্ডারে বিগত এত বছর ধরে, সেটা কিন্তু থেমে যায় এবং থামার পরে এখন বিগত এক বছর ধরে নেমে যাচ্ছে। সুতরাং এটার মধ্যে কোনো সংশয় নেই যে এইভাবে চললে কিন্তু মানে যেরকম কারখানা বন্ধ হয়েছে, আরো অনেক কিছু সব দিক থেকে সাধারণ মানুষের সঙ্গে যখন আমি কথা বলি, বিগত দু বছর আগে, এক বছর মানে এই ঘটনা ঘটার আগেও আমি অনেকবার বাংলাদেশ গেছি, সাধারণ মানুষের সঙ্গে আমি কথা বলেছি। তখন যেই স্ফূর্তিতে মানুষ কথা বলতো যে হ্যাঁ চাকরি একটা হয়ে গেছে বা কিছু একটা ভালো হচ্ছে, এখন কিন্তু সেটা সম্পূর্ণভাবে মানে আমি বলবো মুছে গেছে। আর এইভাবেই যদি চলতে থাকে তাহলে কিন্তু মানে ইকোনমিক্যালি দেখতে গেলে বাংলাদেশের কিন্তু খুব খারাপ সময় আসতে চলেছে। যদিও এখানে দু একটা বাইরের দেশ আছে যারা বাংলাদেশকে সাপোর্ট করার চেষ্টা করবে এবং করছে, তা সত্ত্বেও একটা দেশের ইকোনমিকে দাঁড় করানো, যেটা হঠাৎ করে দুমড়ি করে পড়ে যাওয়া দেশের ইকোনমিটাকে দাঁড় করানো চারটিখানি কথা নয়, এবং অত সহজে সেটা হয় না। আর ইউনিসের মতো লোকদের আন্ডারে এবং যারা ওনার সঙ্গে কাজ করছেন তাদের আন্ডারে এই জিনিসটা কখনোই হতে পারবে না। এবং যে সরকারই আসুক, আওয়ামী লীগ ছাড়া যদি কোনো সরকার কখনো আসে বাংলাদেশে, তাহলে কিন্তু ইকোনমিটা সবচেয়ে বেশি আমার মনে হয় এফেক্ট হবে। ডক্টর শান, I just want to add with you one more question. এটা আপনার সাথে সম্পর্কিত, আপনি আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে নিয়ে কাজ করে থাকেন। এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পরে এই দখলদার ইউনুস 7 সিস্টার নিয়ে কটূক্তি করেছে এবং ভারত বিরোধী একটা উস্কানি, মব জাস্টিস বলেন, যে কোনো মাধ্যমে জঙ্গিবাদ মাথাছাড়া দিয়ে উঠেছে এবং সব জায়গায় আমাদের দীর্ঘদিনের মিত্র ভারতের সাথে যাতে আমাদের যুদ্ধ বা পাকিস্তান ভারত এই ধরনের একটা পর্যায়ে নিয়ে যাওয়ার তারা চেষ্টা করছে। কিন্তু তারপরও ভারত এত নমনীয় কেন, কিংবা আপনারা এই বিষয়গুলো নিয়ে কোনো রিয়াকশন করছেন না, যেটা আমাদের সাধারণ মানুষ ভালো দিকে নিচ্ছে, আপনাদেরকে প্রশংসা করছে, কিন্তু এই আচরণটা যে জানতে চাচ্ছি, আপনি তো গভর্নমেন্টের অংশ হিসেবে যদি বলেন। দেখুন, আমি একটা কথা প্রথমে বলবো যে এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু বাংলাদেশি কেউ চালাচ্ছে না। এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু পুরোপুরি পাকিস্তান এবং এক একটা আরো দেশ আছে যারাই বেসিক্যালি এই পুরো জিনিসটাকে চালাচ্ছে। এখন আপনি যদি ভারতের কথা বলেন, ভারত সবসময় আপনাদের সাথে ছিল, আছে এবং থাকবে, কিন্তু এটা আমি পার্সোনাল সাইড থেকে বলছি। এটার মধ্যে আমি আরেকটা অংশ জুড়তে চাই যে দেখুন, 71 আর এখনের মধ্যে কিন্তু অনেক তফাৎ। কারণ 71-এর সময় জিওপলিটিক্স যেই স্টেটে ছিল সেই অবস্থায় কিন্তু এখন অনেক ডিফারেন্স হয়ে গেছে। অনেক জিনিস যেটা আগে করা যেত সামনে এসে, সেই জিনিসগুলো কিন্তু এখন করা সম্ভব নয়। কিন্তু তার মানে এটা নয় যে কোনোভাবেও সাপোর্ট দেওয়া যাবে না। আমার মনে হয় সাপোর্টটা ডেফিনেটলি দেওয়া যাবে, এবং সেটা সঠিক সময়টা আসতে দিন, সময়টা আসবে খুব শিগগিরই, এবং সেই সময়টাতে কিন্তু সেই সাপোর্টটা আসবে। এবং সবচেয়ে এর থেকে বড় প্রুফ নেই যে এই মুহূর্তে আপনাদের প্রধানমন্ত্রী আমাদের দেশেই আছেন, এবং এটার থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে যায় যে ভারত কিন্তু যথারীতিভাবে সবসময় আপনাদের সাপোর্ট করে গেছে, করছে এবং করবেও। আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই যে কিছু বাংলাদেশে এখন কিছু এলিমেন্টস, আমি কথাটা বলবো, কিছু এলিমেন্টস আছে যারা চেষ্টা করছে এই জিনিসটাই বাংলাদেশিদের, যারা এখন বাংলাদেশে আছেন তাদের মনে এই জিনিসটা ঢোকানোর যে
দেখুন, ভারত আপনাদের সঙ্গে বলেছিল আপনাদের সঙ্গে সবসময় থাকবে, আজকে কোথায় গেল? এটা ইচ্ছে করে বলা যাতে কিছুভাবে হলেও ভারতের একটা এগেনস্টে চলে যাওয়া যায়, কিন্তু এটা কখনো সফল হবে না। ভারতের এগেনস্টে কখনো যেতে পারবে না এবং যাবেও না কেউ। যারা যাচ্ছে এবং যারা এটা পুরো কার্যকলাপটা যারা করছে, এটা পুরোপুরি পাকিস্তানের আন্ডারে হচ্ছে। এটার যথাযথ অনেক প্রুফ আমার নিজের কাছেই আছে। এবং এটা কি করে এটা শুরু হলো, কিরকম করে এগোচ্ছে এবং কি তাদের প্ল্যান, কিভাবে জিনিসটা এগোনো হচ্ছে, আমি বিশেষ করে পাকিস্তানের কথা এখানে বলবো, কেননা তারা সক্রিয়ভাবে যুক্ত। আমি আবার রিপিট করছি শব্দটা, সক্রিয়ভাবে যুক্ত। এবং এটার যথারীতি প্রচুর আমার কাছে এটার প্রুফ আছে। এবং এটা শুধু আজকের কথা নয়, এটা বিগত 1 বছরের কথাও নয়, এটা বেশ কয়েক বছরের কিন্তু একটা পুরো প্ল্যান মাফিক কাজ করে এই জিনিসটাতে এরা এগিয়েছে। এবং আমার মনে হয় যে যেইভাবে চলছে সেটাতে একটা জিনিস আমাদের হাতে এখন সময়, যদি আমরা কথাটা বলি, সময়ের দিক থেকে দেখতে গেলে কিন্তু আর মাত্র কয়েকটা মাস বাকি যদি ইলেকশন হয়। কিন্তু আমি বলবো যে ইলেকশনের দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু 4 মাস 5 মাস পরে ইলেকশন হওয়ার থেকে ইলেকশনটা যদি পিছিয়ে যায় সব দিক থেকে ভালো হয়। এবং সেটার জন্য যথারীতি যা কাজ করার আমার মনে হয়, বা যা যা করণীয়, সেই করণীয় কাজগুলো আপনাদের আওয়ামী লীগ পার্টির থেকে আমার মনে হয় ডেফিনেটলি করা হচ্ছে। সেই বিষয়ে আমি বলতে পারবো না, কিন্তু এইটুকু ঠিক যে আপনাদের সাথে ভারত সবসময় ছিল, আছে এবং থাকবে। সেটা সক্রিয়ভাবে হয়তো অফিসিয়াল টার্মসে সেটা সবসময় বলা সম্ভব নয় বলে আমি মনে করি। ডক্টর শিয়ান, আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু যেতে চাচ্ছি জনাব জগলু চৌধুরীর কাছে। জনাব জগলু চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ সোনার বাংলার স্টুডিওতে। আমি বুঝতে পারছি আপনি দেশে আছেন এবং আপনি নিরাপত্তাজনিত ঝুঁকির মধ্যে আছেন, তার মধ্যেও আপনি দল এবং আপনার কর্মীদের উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এজন্য আমাদের সবার পক্ষ থেকে, আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জনাব জগলু চৌধুরী, আপনাকে বক্তব্যে আনার আগে, দীর্ঘদিন আপনি যে সংগঠন করে এসেছেন, সেই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের লোহাগড়া শাখার একজন সহসভাপতি আদালতে গ্রেপ্তার হওয়া এবং তার মনোবল যে এখনো অটুট আছে, সেই দৃশ্যটা আমি দেখাতে চাচ্ছি। জনাব চৌধুরী, দীর্ঘদিন আপনি যে সংগঠন করে এসেছেন, এই সংগঠনের একজন কর্মীর মনোবল এবং সাহস, তার অদৃশ্য উপস্থিতি এই প্রেরণা যোগায় যাবে, যদি একটু বলেন। হ্যালো, হ্যাঁ জগলু ভাই, আমি শুনতে পাচ্ছি। আমরা শুনছি। হ্যাঁ, না ধন্যবাদ রুহুল আলম চৌধুরী উজ্জ্বল। আসলে আপনি যেটি বললেন যে ছাত্রলীগের ওই নেতা বা কর্মী সেই উজ্জীবনী শক্তি কোত্থেকে পেল। আসলে দেখেন, ছাত্রলীগের জন্মগাথা যদি আমরা দেখি, সেটি তো 1948 সালে প্রতিষ্ঠাই হয়েছিল আপনার পাকিস্তানের স্বৈর শাসনের বিরুদ্ধে। ভুলে যাবার কথা নয় যে এই ছাত্রলীগ আওয়ামী লীগরা লড়াই সংগ্রাম করে এই দেশ একটি জাতি রাষ্ট্র নির্মাণ করেছে এবং এরা বিভিন্ন সীমিত অবরোধ আটকে রাখবার যত ষড়যন্ত্র হয়েছে, তারা এদেশের ছাত্র
সফলতাকে সাথে নিয়ে পেয়ে থাকি। আমি আজকের এখানে সময়ের তখন রাজনৈতিক নেতৃত্ব, সাংবাদিক আছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আমাদের অকৃত্রিম বন্ধু, বিশিষ্ট সাংবাদিক গবেষক শ্রী অয়নজিৎ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কারুল, আপনাকেও শুভেচ্ছা এবং অভিনন্দন। জগলু ভাই, আপনি কি আমাকে ভালো করে শুনতে পাচ্ছেন? আমরা আপনার কথা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি না, তো আমি আপনার কাছে আবার আসবো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে। ওকে, বর্তমান বাস্তবতায় আপনি কেমন আছেন, কতটুকু নিরাপদ আছেন, এবং আপনার সহযোদ্ধারা কিভাবে আছে, এবং আওয়ামী লীগ কিভাবে আছে? আমাকে কি শোনা যাচ্ছে? আমি আপনাকে শোনা যায়, মধ্যে মধ্যে একটা কেটে যাচ্ছে আর কি। এটা নেটওয়ার্ক সমস্যা, এটা বুঝতে পারছি। হ্যাঁ, আসলে নেটওয়ার্ক সমস্যা বোঝা যায়। জগলুর ইয়ে হচ্ছে, আপনার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। যেগুলো আমি আপনার কাছে আসবো, আমি আবার একটু সুজাত ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। সুজাত ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করে, ছাত্রলীগের রাজনীতি করে এসেছেন, পরবর্তীতে জাতীয় অবস্থানে এসেছেন। আমরা একটু আগে দেখিয়েছি একটি ফুটেজ। এভাবে অসংখ্য ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীদের বেধড়ক ভাবে অত্যাচার, নির্যাতন করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, আইনি সহায়তা নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। মব জাস্টিসের মাধ্যমে দেশটাকে একটি অরাজকর পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এরা কোথায় নিয়ে যেতে চাচ্ছে এই দেশটা? কথা সাহিত্যিক আনিসুল হকের একটা বই আছে, বইটার নামটা খুব সম্ভবত অন্ধকারের 100 দিন। সেইখানে উনি যেভাবে বর্ণনা করেছেন যে যদি ইসলামিক জঙ্গি গোষ্ঠী ক্ষমতায় আসে তাহলে দেশের অবস্থাটা কি হতে পারে। আজকে ডক্টর ইউনূসকে শিখণ্ডী করে মূলত মুক্তিযুদ্ধ বিরোধী যে জঙ্গি জামাত গোষ্ঠী, জামাতি শক্তিটা, তারা দেশটা মূলত পরিচালনা করতেছে। তারা এই দেশটিকে একটি অন্ধকার এবং এটাকে কি বলবো, এটা ওই যে মধ্যযুগীয় পর্যায়ে নিয়ে যেতে চায়, হীরক রাজার দেশ বানাতে চায়, লেখাপড়া করে যে বাড়ি, এবং এই যে মব ভায়োলেন্সের মাধ্যমে অথবা জেলে হত্যাকাণ্ডের মাধ্যমে গ্রেপ্তার করে ছেলেকে না পেলে বাপকে ধরে নিয়ে যাচ্ছে, কুলের শিশুকে মা সহ মাকে নিয়ে, বউকে, স্ত্রীকে নিয়ে যাচ্ছে, মাকে নিয়ে যাচ্ছে, হত্যা করছে। এইগুলা করার মাধ্যমে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে যে আওয়ামী লীগ নেতা কর্মী, বঙ্গবন্ধুর সৈনিক, তাদেরকে কিভাবে দমানো যায়, শেষ করা যায়, ভীতি সঞ্চার সৃষ্টি করে তারা রাজত্বটা কায়েম করতে চায়। দেশটিকে একটি অকার্যকর রাষ্ট্র বলে প্রমাণ করতে চায়। মূল বিষয়টা হচ্ছে যেটা, জামাত এখনো কিন্তু ক্ষমা চায়নি। জামাতের মূল উদ্দেশ্যটা হচ্ছে ৭১ ভুল ছিল, মুক্তিযুদ্ধ ভুল ছিল, সেটা প্রমাণ করা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এটা প্রমাণ করতে হলে তাদেরকে, এই যে দাদা কিছুক্ষণ আগে চমৎকার ব্যাখ্যা করেছেন পাকিস্তানের যে ভূমিকা, পাকিস্তানও কিন্তু সেটাই বলতে চাচ্ছে যে ৭১টা ভুল ছিল। ওরা যখন এই সরকার পরিবর্তনের সাথে সাথে পাকিস্তানে বলা হয়েছিল হারানো ভাই ফিরে এসেছে, অর্থাৎ তারা সবচেয়ে বেশি খুশি হয়েছিল। মূল উদ্দেশ্য যে এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করে দেওয়া এবং মানুষকে বুঝতে দেওয়া যে মুক্তিযুদ্ধ কিছু নেই, এটা পাকিস্তানের অংশ ছিল। এই সৃষ্টি করে তারা এই যে ইয়েটা করতে চাচ্ছে। আর সন্ত্রাস, এই ভায়োলেন্স কারণ হচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে
ভীতি সঞ্চার করে। আপনি যে একটা ভিডিও ফুটেজ দেখালেন, সেইখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে যত অত্যাচার নির্যাতন নিপীড়ন হোক না কেন, বঙ্গবন্ধুর আদর্শ যারা অন্তরে লালন করে তাদেরকে কোনো অবস্থায় ভীত সংস্কৃত করা যায় না, ধ্বংস করা যায় না, শেষ করা যায় না। কারণ বঙ্গবন্ধু এই স্বৈরাচার সামরিক শাসনের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে এই দেশটি স্বাধীন করেছেন এবং শুরু করেছিলেন ছাত্রলীগ দিয়ে, তারপরে আওয়ামী লীগ। সুতরাং যে সংগঠনের জন্ম হয়েছে লড়াই করার জন্য, যেই সংগঠনের জন্ম হয়েছিল একটি স্বাধীন সার্ব বাংলাদেশের জন্য, যে সংগঠনের জন্ম হয়েছিল সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য, জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করার জন্য, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করার জন্য, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে, সেই সংগঠনের কর্মীরা হাজার হাজার বছর পরেও কখনোই ভীত হবে না। জেল জুলুমেরা আমাদের জন্য নতুন কিছু নয়। আমাদের পূর্বপুরুষরা সেটা দেখিয়ে গিয়েছেন। বঙ্গবন্ধু জীবনে যৌবনের 12টি বছর, জীবনে 12টি বছর জেলের ভিতরে কাটিয়েছেন। মৃত্যুর মুখোমুখি দুবার ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু উনি আপোষ করেননি। সুতরাং বঙ্গবন্ধুর আদর্শ যারা উজ্জ্বল, আপনিও বঙ্গবন্ধুর আদর্শ অন্তর লালন করে বলে আপনি কিন্তু আপোষ করবেন না, করেন নাই, কোনোদিন করেন না, আমিও করব না। আমি বঙ্গবন্ধুর আদর্শ লালন করি। যিনি আমাদের আপসহীন নেতা, তিনি বাঙালি জাতির মুক্তির প্রশ্নে আপোষ করেননি। সেই বঙ্গবন্ধুর কন্যাও কিন্তু কোনোদিন আপোষ করেনি, আপোষ করবেন না। এই জন্য এই যে আপনার যে প্রশ্ন হয়েছিল তার দেশটাকে কোথায় নিয়ে যেতে, আমি বলে দিয়েছি। আমাকে মাফ করবেন, আমার ভোর রাত, যার কারণে কথা অনেক সময় জড়িয়ে আসতেছে। তারপর আমি বলছি, মূল উদ্দেশ্য হচ্ছে 71কে ভুল প্রমাণিত করা, এই দেশটিকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা, যা অসম্ভব, পারবে না, এটা ওদের পক্ষে করা সম্ভব না। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো। আমি ডক্টর সেনের কাছে যাওয়ার আগে আমি আরেকটা ছোট্ট ফুটেজ প্লে করতে চাই, যে এই দখলদারি সরকার এবং তার যে উপদেষ্টারা আছে, তারা প্রকাশ্যে এবং তারা বিভিন্ন সভা সেমিনারে মিডিয়াকে ব্যবহার করে বলেছে আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল, এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা মিছিলের ব্যানার ধরার জন্য দুই পাশে দুজন মানুষ পাবে না। অথচ অল্প কিছুদিন আগে আমাদের একজন সাবেক মন্ত্রী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল মজিদ হুমায়ুন, তিনি মারা গেছেন এবং তাকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে, এবং সারা বিশ্ববাসী দেখেছে যে লাশের হাতে হাত ধরা। আমি সেই ভিডিও ফুটেজ এবং তাদের বক্তব্যের অংশ প্লে করছি, আপনারা একটু দেখবেন, তারপরে আমি ডক্টর সেনের বক্তব্যটা নেব। কোনো হুজুর জানাজা পড়বে না, কোনো কবর এই লাশ নেবে না, সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ। Wake up to reality. সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে। ডক্টর সেন, আপনি নিশ্চয়ই দেখেছেন, মাইকিংটা পর্যন্ত করতে দেয়নি, কিন্তু বঙ্গবন্ধুর একজন কর্মীর শেষ বিদায়ে, বঙ্গবন্ধুর কর্মীকে ভালোবাসা, জনগণের জনসমাগম, আপনার পূর্বের বক্তব্যে যে জনবিস্ফোরণ ঘটবে, তো এই বাস্তবতা এবং আপনার বর্তমানে যে পরিস্থিতি সার্বিক, তারপরেও যে বঙ্গবন্ধুর অনুসারী কিংবা আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরা তাদের অবস্থান থেকে যেভাবে কাজ করছে, সার্বিক বিষয়টাকে আপনি আপনার দৃষ্টিতে কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, আমরা একটা জিনিস আমি এখানে বলতে চাই। শুরুতে, আজ থেকে হয়তো 3-4 মাস আগে, যখন আওয়ামী লীগের তরফ থেকে ছোট ছোট মিছিল বার করা হতো বিভিন্ন শহরে, সেই সংখ্যা কিন্তু আজকের দিনে যদি দেখা যায়, বিগত 2 মাস আগে বা 3 মাস আগে যা ছিল সেই সংখ্যা কিন্তু বেড়ে চলেছে। এবং এই মুহূর্তে যে ভিডিও ফুটেজটা আপনি দেখালেন, এটাই প্রমাণ করে যে মানুষ কিন্তু কখনো কারুর অবদান ভুলে না, এবং বিশেষ করে তাদের অবদান ভুলে না যারা দেশের জন্য করে গেছে। সুতরাং একটা জিনিস আমি এখানে বলতে চাই, আপনার বিগত যে প্রশ্নটাও ছিল সেটার আমি আরেকটা উত্তর দিতে চাই এখানে,
যে ইউনিস যেরকম করে ভারতের, আপনি বলেছিলেন ভারতের বিরুদ্ধে কথা বলেছে এবং ভারতের নর্থ ইস্টের কথাও বলেছে। একটা জিনিস ওকে বুঝতে হবে যে পায়জামার দড়িটা যতটা লম্বা ততটাই যেন পায়জামাটা লাগায়, তার বেশি যদি পায়জামার দড়ি টানতে যায় তাহলে কিন্তু পায়জামা খুলে দেবে। এর থেকে বড় আমি কিন্তু কিছু, এর থেকে বেশি আর কিছু বলবো না, কেননা এটা আমি কোনো হুমকি দিচ্ছি না, কিন্তু এটা আমি পরিষ্কার একটা জিনিস সাধারণ এক ভারতীয় হিসেবে আমি বলছি যে ভারতের দিকে যদি মুখ ঘুরিয়েও যদি তাকাবার চেষ্টা করে তাহলে কিন্তু ওর আর, আমি বলবো যে আমি এটাই বলবো যে ওর আর কিন্তু সময় ভালো আর থাকবে না তাহলে। কেননা সেই দিক থেকে আমি এটা বলবো যে এখন আপনাদের দেশে যেরকম করে মানুষ, আমি যেটা শুরুতেও বলেছিলাম, মানুষ যেরকম করে রাস্তায় নেমে আসছে, যেরকম, কেন তারা বুঝতে পারছে যে যেভাবে একটা সরকার বিগত এত বছর ধরে বাংলাদেশকে অগ্রগতির পথে নিয়ে গেছে, আজকে বিগত 1 বছর ধরে তারা কিন্তু বাংলাদেশকে পুরো ডুবিয়ে ছাড়ছে। কেন তাদের উদ্দেশ্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া নয়, তাদের উদ্দেশ্য নিজেদের পকেট ভরা এবং নিজেরা যা যাচ্ছে নিজেরা এবং নিজস্ব যারা পরিবার অংশ আছে তাদের নিয়ে সুখে থাকা। এরা দেশের জন্য কখনো ভাবে না, কেন দেশের জন্য যদি ভাবতো তাহলে অন্যই কথা হতো আছে। সুতরাং আমার মনে হয় সব দিক থেকে দেখতে গেলে যে এইটুকু আমি বলতে পারি, আমার কাছে যতটুকু যা খবর আছে, আওয়ামী লীগের এখন আমার মনে হয় যে সুদিন আসছে, একটু সময় লাগতে পারে, তবে সুদিন আসছে। সূর্যোদয় কিন্তু হবেই, এর মধ্যে কোনো সংশয় নেই। এবং যারা এই কার্যক্রমে বিগত 1 বছর ধরে আছে বা যারা এই জিনিসটা করিয়েছে আওয়ামী লীগের এগেনস্টে, আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, মাটির জমিন কিন্তু আস্তে আস্তে মানে একটু একটু করে হলেও যতটা ভেবেছিল শক্ত হবে, এখন কিন্তু সেই শক্তিটা জমিন থেকে সরে যাচ্ছে। এবার যার জন্য ঢাকা এয়ারপোর্টে 2-3টে এয়ারক্রাফট সবসময় রেডি থাকে, এটার জন্য যে পালাতে হলে যেন আমাদের কাছে একটা সুযোগ থাকে, এবং সেই পালানোর সুযোগটাও পাবে কিনা সেটাও কিন্তু আমার অনেক সন্দেহ। আমি জগলু ভাইয়ের কাছে আরেকবার যেতে চাচ্ছিলাম। জগলু ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমাকে তো শোনা যাচ্ছে না বলতেছে। না, এখন আমরা শুনতে পাচ্ছি জগলু ভাই। আমি খুবই অল্প সময়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি নেতাকর্মীদের মনোবল কেমন, কেননা বিশেষ আপনি 90 দশকে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব ছিলেন, এখন আমাদের সময় এসে পর্যন্ত আপনি নেতৃত্ব দিয়েছেন, বিশেষ একটা জেনারেশনের সাথে আপনার যোগাযোগ রয়েছে। তো আপনি নিশ্চয়ই দাদার বক্তব্য শুনেছেন, ডক্টর অয়ন সেনের বক্তব্য শুনেছেন, ওনার থেকে আমরা সুখকর অনেক জিনিসই শুনলাম, আগামী দিনের সম্ভাবনার কথা শুনলাম। তো আপনি যদি সেই বিষয়টা একটু আপনার বক্তব্য তুলে দেন। হ্যাঁ, ধন্যবাদ উজ্জ্বল। আমাকে শোনা যাচ্ছে? আমরা শুনতে পাচ্ছি, আপনি আমাকে কি শোনা যাচ্ছে উজ্জ্বল? আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমি হ্যাঁ, থ্যাংক ইউ। আমি আসলে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। এখানে সুজাত ভাই সংযুক্ত আছেন, আমাদের অয়ন সেন, তার গুরুত্বপূর্ণ কথা আমরা শুনলাম। যেটি বলছিলেন যে আমাদের নেতাকর্মীরা আজকের বাংলাদেশে কার্যত শুধু আওয়ামী লীগের রাজনৈতিক কর্মীরা শুধু নয়, গোটা বাংলাদেশ আজকে অবরুদ্ধ। আমাদের গণতন্ত্র, আমাদের রাজনৈতিক পরিবেশ, আমাদের অর্থনীতি, পুরো দেশকে আজকে জিম্মি করে রাখা হয়েছে। এর মধ্যেও কিন্তু আওয়ামী লীগের এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রচন্ড উজ্জীবনী শক্তি নিয়ে এখনো আমরা অদম্য শক্তি এবং সাহস নিয়ে কিন্তু আমরা আছি। আমাদেরকে যেমনি ভাবে যে আমাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে, তারপরেও আপনি দেখছেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমরা মিছিল মিটিং করে যাচ্ছি, আমরা চালিয়ে যাচ্ছি। আজকে নানাভাবে ষড়যন্ত্রমূলক সাজানো মিথ্যা মামলায় এদেশের লক্ষ লক্ষ নেতাকর্মীকে মামলার আসামি করা হয়েছে, কারান্তরীণ করে রাখা হয়েছে। কিন্তু এর পরেও
নানা কষ্টের মধ্যে মব ভায়োলেন্স করে আমাদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের জীবন একটি বিভীষিকাময় পরিস্থিতিতে তারা আহ নিয়ে গেছে। তো এই পরিস্থিতিও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা একটুও কিন্তু মনোবল হারায় নাই। আজকে সারা বাংলাদেশে এই প্রচন্ড দুঃসহ যন্ত্রণার মধ্যেও নেতাকর্মীরা প্রচন্ড মনোবল নিয়ে, শক্তি সাহস নিয়ে তারা এখনো টিকে আছে এবং এই দখলদার গোষ্ঠীর বিরুদ্ধে কিন্তু শেষ আঘাতটুকু করেই কিন্তু তারা ঘরে ফিরবে, তার আগে কেউ ঘরে ফিরবে না। আজকে 13 মাস অতিক্রান্ত হতে চলেছে, আমাদের নেতাকর্মীরা কেউ ঘুমাতে পারে না, বাড়িঘর ছাড়া। দেশে এমন কোনো দিন নাই যেখানে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে না, যেখানে মব ভায়োলেন্সের নামে এই দেশকে একটি জল্লাদের উল্লাস মঞ্চে পরিণত করা হচ্ছে। এই পরিস্থিতিতে আপনি মনে করেন যে একটি দেশের সাধারণ মানুষ বা নেতাকর্মীরা কিভাবে থাকার কথা, কিন্তু তারপরেও কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা একটুও কুণ্ঠাবোধ করে নাই, তারা প্রচন্ড শক্তি এবং সাহস নিয়েই কিন্তু এগিয়ে চলেছে। এখানে আপনি যেটি আগে উল্লেখ করেছিলেন যে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা, এটি তো আমরা বঙ্গবন্ধুর আপসহীন নেতৃত্ব থেকেই কিন্তু আমাদের এই উজ্জীবনী শক্তিটা আমাদের পাওয়া। 48 সালে ছাত্রলীগ বা 1949 সালে যে আওয়ামী লীগ সংগঠিত হয়েছিল, সেটি তো পাকিস্তানিদের একটি সুসজ্জিত সরকারের একটি আহ বিরুদ্ধে, তাদের নির্যাতন, নিপীড়ন, দমন পীড়নের বিরুদ্ধেই কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগের জন্ম। এটা কিন্তু আজকের যারা এই দখলদার গোষ্ঠীর হাত ধরে যে ওই এনসিপি বা যে সকল রাজনৈতিক আগাছার জন্ম হয়েছে, এভাবে তো আওয়ামী লীগের জন্ম হয় নাই। আওয়ামী লীগ এদেশে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগ তার যাত্রা শুরু করেছিল। পাকিস্তানিদের বিরুদ্ধে যখন তারা আমাদের ভাষা, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে তারা টুটি চেপে ধরবার চেষ্টা করেছিল, তখন কিন্তু আওয়ামী লীগ তাদেরকে তাদের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেই কিন্তু আওয়ামী লীগ জন্ম লাভ করে। 49 সালের 23 জুন যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে, তার ঠিক পরের দিনই ঢাকার পল্টন ময়দানে আওয়ামী লীগ সমাবেশ করেছে এবং সেখানে কিন্তু হামলা হয়েছে। এরপর থেকে এই যে আজকের যে পথ চলা, সেটি কখনো আমাদের জন্য কুসুমাস্তীর্ণ ছিল না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তারই সুযোগ্য কন্যা আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি এই দেশে ফিরে আসবার কথা ছিল। তার বাবা, মা, ভাই, ভাতৃবধূ কেউ এখানে বেঁচে ছিলেন না, কিন্তু তিনি আসলেন। তখনও কিন্তু তিনি কুসুমাস্তীর্ণ পথ দিয়ে লাল গালিচায় ভর করে তিনি এই দেশে আসেন নাই। তিনি এই দেশের ভাগ্য বিড়ম্বিত মানুষের অধিকার আদায়ের প্রশ্নে তিনি এসেছিলেন। তিনি জানতেন যে তাকে বোমা, গ্রেনেড, গুলি বারবার তাকে তাড়া করবে, সেটি জেনেও কিন্তু তিনি এই দেশে এসেছেন। এবং এখানে কিন্তু তার কোনো মিল ফ্যাক্টরি, তার কোনো এখানে বিত্ত বৈভব এখানে নাই। তাদের যে বাড়িটুকু ছিল ঢাকা শহরে, সেটিও তিনি ট্রাস্ট করে জনগণের মাঝে তিনি সেটি ছেড়ে দিয়েছেন। এই যখন অবস্থায় আওয়ামী লীগের নেতা কর্মীকে কে আটকাবে আপনি বলেন তো? এই যে সুলতুর ইউনূস, তার এই দেশের আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ইতিহাসের বাঁকে বাঁকে যত অর্জন আমাদের, তার কি কোথাও কোনো অবদান আছে? শুধুমাত্র আমাদের সাধারণ গরিব নিম্নবিত্ত মানুষদের প্রতিভা ছাড়া তার তো আর কোনো অবদান নাই। তো সে আমাদের কিভাবে দমন পীড়ন করে আটকাবে? এরা অতীতেও কিন্তু আমাদের এই দেশকে দখল করেছিল। আজকে এই বর্ধিত ফলে নতুন মূলকে কিন্তু এই ইউনিট করতে তারা এসেছে। এখানে দাদা সম্ভবত অয়ন সেন তিনি বলেছেন যে একজনও মানে দেশের নাগরিক নাই, কেবল বিদেশি নাগরিকদেরকে নিয়ে এসে এই দেশকে তার বিদেশি প্রভু তাকে বিক্রি করে দেবার নীল লক্ষ্য প্রদান করবার জন্য তারা এসেছে। বাংলার মানুষ ফুসে উঠেছে। বাংলা এই যে ভূখণ্ড অত্যন্ত এখানকার মানুষ কিন্তু যখন ফুসে ওঠে, যখন তাদের মধ্যে গণজাগরণ সৃষ্টি হয়, তখন কোনো শৈল শাসকই আমাদেরকে আটকে রাখতে পারে না। সেটা পাকিস্তানের তো ভালো করেই জানে। তো আজকে তারা যে আস্ফালন করছে, আস্ফালন একেবারে স্বল্প সময়ের জন্য, এদেরকে বিতাড়িত করেই কিন্তু আমরা গড়ে তুলবো, তার আগে না। ধন্যবাদ। ধন্যবাদ জগলু চৌধুরী। আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমি সবার 2 মিনিট করে বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করব। আজকে আমাদের এই আয়োজনটি সম্প্রচারিত হচ্ছে ইয়োর ড্রিম হোম কেয়ার পারিবারিক স্বাস্থ্য সেবা কর্মসূচি নিউ ইয়র্কের সৌজন্যে, এবং আমাদের এই আয়োজনটি স্পন্সর করেছেন এমডি মুর্শেদ আহমেদ মামুন। তিনি আমাদের একজন ছাত্রলীগের কর্মী এবং সংগঠক। আমি সুজাত ভাইয়ের কাছে আসতে চাচ্ছি। সুজাত ভাই, আপনি এতক্ষণ আমাদের সবার বক্তব্য শুনলেন এবং আপনি ডক্টর সেনের বক্তব্য শুনেছেন। তিনি চমৎকার একটি কথা দিয়ে শেষ করেছেন যে সবার কার দৌড় কতটুকু সবার জানা আছে
এবং তারা যে তাদের পালানোর একটি পথ তৈরি করে রেখেছে। একটি তথ্য চমৎকার কিন্তু ডক্টর সেন দিয়েছেন যে প্রতিদিনই আকাশে কিন্তু দুই একটা বিমান আপনার অপেক্ষা করে। তো এই বিষয়টাকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এবং কিভাবে ব্যাখ্যা করবেন, খুব সংক্ষেপে? প্রথমত দাদার কথাগুলো আমি খুব মন দিয়ে শুনছিলাম এবং আমি খুবই আশ্বস্ত হয়েছিলাম। আমাদের নেতাকর্মী অনেক সময় অনেক হতাশার সৃষ্টি করে। যেমন বিক্রম মিশ্র বলেছেন এক কথা, বাংলাদেশের মিডিয়া এসেছে ভিন্ন কথা। এই যে মিডিয়া বিভ্রান্ত করে অনেক সময়, কিন্তু দাদা যে বললেন এই অনুষ্ঠানে যারা দেখবেন তারা আশ্বস্ত হবেন। আমি যেটা মনে করি, যদি মুক্তিযুদ্ধ, ওরা যদি মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে পারে অথবা মুক্তিযুদ্ধ যদি পরাজিত হয়, ৭১ যদি পরাজিত হয়, শুধু বাংলাদেশ পরাজিত হবে না, ভারতও পরাজিত হবে, এটা আমি বিশ্বাস করি। কারণ এটাই ঠিক। আমাদের মুক্তিবাহিনীর পাশাপাশি ১২,০০০ মিত্র বাহিনী, ভারতীয় সেনাবাহিনীরও কিন্তু ১২,০০০ সৈন্য জীবন দিয়েছে। ভারতকে ১ কোটি মানুষকে ভারত আশ্রয় দিয়েছিল। সুতরাং শুধু বাংলাদেশ, সুতরাং এই জায়গাটায় পরিষ্কার মেসেজ দিয়েছিলেন, এটাই তো বাস্তবতা। আরেকটি নিরাপত্তার প্রশ্ন, আমি কয়েক জায়গায় আমি সংক্ষেপেই বলতেছি। আজকে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার একটি মাত্র কারণ নেটো সম্প্রসারণ, তার নিরাপত্তার হুমকি। আজকে যদি বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়, পাকিস্তানের একটি অঙ্গরাজ্য হয়ে যায়, সেই জায়গায় ভারতের যে বিস্তীর্ণ সীমান্ত অঞ্চল নিরাপদ থাকবে না। 7 সিস্টার যেটা, সেটা ইউনূস তো প্রথমেই বলেছেন 7 সিস্টার নাকি দখল করে নিবেন, এটা বলেছিলেন উনি। ওনার তো কথাবার্তা কোনো ঠিক নেই। যাই হোক, সুতরাং এই কারণেই ভারত এখানে শুধু আমাদের স্বার্থ জড়িত না, ভারতের স্বার্থ জড়িত। ভারতের এই যেমন ডনবাস, এই যে বাংলাদেশে যদি বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী তারা যদি নিগৃহীত হয়, তাদের আত্মীয় স্বজন কিন্তু ভারতে আছে, সেইখানে আনরেস্ট হবে, সেখানে জনগণ ফুসে উঠবে। সুতরাং ভারত নিজস্ব স্বার্থে, মুক্তিযুদ্ধের স্বার্থে, ৭১-এর স্বার্থে ভারত আমাদের পাশে থাকবে, সেটা আমি বিশ্বাস করি। আরেকটা ছিল যে কি আমাদের প্রশ্ন কি ছিল, আমি আসলে ডক্টর সেনের বক্তব্যের পরে আকাশের উপরে প্রতিদিন দুই একটা বিমান কিন্তু থাকে। ওরা তো পালাবার জায়গাই পাবে না। আমরা তো দেশত্ব করে আমাদের বন্ধু রাষ্ট্রে আমরা আমাদের কিছু নেতাকর্মী, নেতৃত্ব, আমরা ৭১-এর মতোই আবার আমরা আশ্রয় নিয়েছি, আমরা দেশত্যাগ করেছি ফিরে আসার জন্য, আরো করে ৭১-এর মতো ফিরে আসার জন্য। ওরা তো পালাবারই জায়গা পাবে না। এই যে ভারতের বিরুদ্ধে ক্রমান্বয়ে কথা বলে যাচ্ছে, ওরা তো ভারতে যাওয়ার সুযোগ তাদের নেই। মিয়ানমারে যেতে পারবে না, কারণ আরাকানকে ওরা উৎসাহিত করতে চায়, করিডোর দিতে চায়, যেতে হবে বে অফ বেঙ্গল দিয়ে, যাইতে হবে ভারতের পাশ দিয়ে। এত যাবারও জায়গা নেই, বিমান দিয়ে ভারতের উপর দিয়ে যেতে হবে। পালানোর জায়গা নেই, পালাইতে পারবে না। মনসুর সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এক কথা এই মুহূর্তে আপনার যে সমস্ত শুভাকাঙ্ক্ষী, আপনার অসংখ্য গণিত কর্মী, আপনি একসময় ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, দেশে নির্যাতিত অবস্থায় আছে, নির্বাসিত অবস্থায় আছে, তাদের উদ্দেশ্যে এক কথায় যদি কিছু বলেন। এক কথায় আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাই কি বলছেন? ভাই আসবো আপনার কাছে, আমি সিয়াতের ইসলামকে। যদি লক্ষ্য থাকে অটুট, ওই যে একটা গান আছে না, দেখা হবে বিজয়, কি গানটা জানি, যদি লক্ষ্য থাকে অটুট, দেখা হবে বিজয়, দেখা হবে বিজয়, উই শ্যাল ওভারকাম। বঙ্গবন্ধু কন্যা আমাদের নেতা, আমাদের নেতৃত্ব দিচ্ছে, আমাদের সিফা সালাত, সেখানে পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই, প্রশ্নই ওঠে না। সুতরাং যারা নির্যাতিত হচ্ছেন, কষ্ট করছেন, আমার বিশ্বাস আমরা বিজয়ী হব এবং বঙ্গবন্ধু কন্যা আপনাদেরকে অবশ্যই মূল্যায়ন করবেন, সেই প্রত্যাশা আমার আছে। এবং জয় বাংলা ধ্বনি কণ্ঠে তুলে আমরা বিজয়ী হবই। অনেক ধন্যবাদ সুজাত মনসুর। জগলু ভাই, এক কথায় যদি আপনি শেষ করেন,
আপনার বক্তব্যের আগে কারণ আমাদের এবার সংগ্রাম হবে গণতন্ত্র উদ্ধারের সংগ্রাম। কারণ এনুর যে ক্ষমতা এসেছে তার কোনো গণতান্ত্রিক ভিত্তি নাই, জনগণের ম্যান্ডেট নাই, আমাদের সংবিধান মোতাবেক ক্ষমতা আসেননি। সে এসেছে অস্ত্র, অর্থ এবং বিদেশিদের কাছে আমার দেশ বিক্রি করে দেওয়ার মুখ টাকা দিয়ে। আজকে দেশে আপনারা যান, সেই সেন্ট মার্টিন দ্বীপে এখন আর আমাদের অধিকার নাই বলতে গেলে। এই জালেমের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জিবলু ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? নেত্রীর নির্দেশনা আপনার বক্তব্য দিচ্ছি। আমি ডক্টর সোহেনকে 2 মিনিট সময় দিব, তারপরে আমরা অনুষ্ঠান শেষ করব। জিবলু ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে। সংক্ষিপ্তভাবে এক কথায় যদি আপনি শেষ করেন। না, আমার বলা যায় যে এই যে নেত্রী যেটা বললেন, বা এই দেশটা আসলে মানে দখল হয়ে গেছে। এই দখলদারিত্ব আমরা গণমানুষকে সাথে নিয়ে আমরা এদেরকে আমরা উচ্ছেদ করব। আমাদের অগণিত অজস্র নেতাকর্মী প্রচন্ড কষ্টের মধ্যে আছে, কেউ জেলে আছে, কারান্তরীণ আছে। আরেকটি মেসেজ সম্পাদক আমাদের 3 দিন যাবত তার বাসা থেকে কিন্তু তার কোনো হদিশ মিলছে না। তো আজকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমাদের দেশের নেতাকর্মীদের কাছে এটি আমাদের বার্তা যে আমরা প্রচন্ড কষ্টে আছি, কিন্তু আমরা এই দখলদার গোষ্ঠীকে, যারা আমাদের প্রতিনিয়ত আমাদের বাংলাদেশকে ধর্ষণ করছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে এরা রিসেট বাটন চেপে এরা মুছে ফেলতে চায়, তাদেরকে কিন্তু বাংলার জনগণ কিন্তু আবার তাদেরকে তাদের রাষ্ট্র পাকিস্তানে তাদেরকে পাঠিয়ে দিয়ে এদেরকে আমরা চিরতরে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আমরা ওয়াইপ আউট করেই কিন্তু আমরা ঘরে ফিরবো। তার আগ পর্যন্ত আমরা মনোবল হারাবো না। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই দখলদার রাজাকার আলবদর গোষ্ঠীর বিরুদ্ধে আমরা কিন্তু লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েই সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বিজয় আমাদের অর্জন করতে হবে। আরেকটি মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব, আমাদের পতাকা, আমাদের মানচিত্রকে টিকিয়ে রাখবার জন্য আরেকটি স্বাধীনতার যুদ্ধে, আরেকটি মুক্তির যুদ্ধে কিন্তু আমাদের অবতীর্ণ হতে হবে এবং সেটি আমাদের একেবারে দূরগোড়ায়। আমরা সেজন্য সকলের প্রস্তুতি নিয়ে আছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ডক্টর সেন, আমি জগলু চৌধুরী শেষ থেকে যদি আপনাকে কথা বলতে সুযোগ দেই, যে মহান মুক্তিযুদ্ধে আমাদের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের অংশীদার কিন্তু গৌরবের অংশীদার কিন্তু ভারত, এবং আপনাদের সহযোগিতা, প্রশিক্ষণ এবং যে জায়গায় প্রশিক্ষণ হয় সেই জায়গায়ও কিন্তু আপনি, আমাদের দেরাদুনে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল সেই জায়গায়ও কিন্তু আপনি কর্ম জীবনে ছিলেন। তো জগলু চৌধুরীজি বলেছেন আমাদের আরেকটি মুক্তিযুদ্ধ সম্মুখে, এবং সে বিষয়টা আপনি কিভাবে দেখছেন এবং সেই যুদ্ধে আমরা বিজয়ের কতটুকু দ্বার প্রান্তে আছি সে বিষয়ে যদি আপনার একটা মন্তব্য করেন, সেই মন্তব্য দিয়ে আমি অনুষ্ঠানটা শেষ করতে চাই। দেখুন, প্রাথমিকভাবে আমি এটা বলবো যে এখন অভ্যন্তরীণ অবস্থায় যারা এই মুহূর্তে সরকার চালাচ্ছে তারা চেষ্টা করছে ইতিহাসের পাতার থেকে মুক্তিযুদ্ধকে সরিয়ে দেওয়ার জন্য। তাদের কাছে আমার একটাই মেসেজ, এরা যদি ইতিহাসের পাতা বদলানোর চেষ্টা করছে এদেরকে কিন্তু ইতিহাসই মুছে দেবে। এবং দ্বিতীয়ত, যেইভাবে এরা ভারতের দিকে তাকাচ্ছে বা যেইভাবে আপনাদের এখনের যা স্থিতি, এই মুহূর্তের স্থিতি দেখে আমি এটুকু বলতে চাই যে আপাতত আমার মনে হয় যেই লড়াইটা আপনারা করছেন সেই লড়াইটা কিন্তু চালিয়ে যেতে হবে, কেননা এই লড়াইয়ের শেষ কিন্তু আপনাদের পক্ষেই হবে, এর মধ্যে কোনো সংশয় নেই। শুধু এটাই যে সেই লড়াইটা নানাভাবে লড়তে হবে। এটা সবসময় আমি এটা বলবো না যে গুলি বন্দুক নিয়ে রাস্তায় নামা, কিন্তু এই লড়াইটাতে নানাভাবে লড়াইটা লড়া যায়। কেননা এটা যেই খ্রিস্টাব্দে আমরা আছি, বিগত 50 বছরের মধ্যে যা হয়ে গেছে, যেভাবে অগ্রগতি হয়েছে টেকনিক্যাল সাইড থেকে, সব দিক থেকে, সেগুলোর সবকিছুর সাহায্য নিয়ে আমার মনে হয় এই ভাবে এগিয়ে যেতে হবে। জয়লাভ আপনাদের হবেই, এর মধ্যে কোনো সংশয় নেই। শুধু একটু সময়ের অপেক্ষা, হয়তো একটু সময় লাগবে,
কিন্তু এটা হবেই, এর মধ্যে কোনো সংশয় নেই। এবং ভারত, যেটা আমি বলেছিলাম, যেইভাবে ভারতের যারা যেই সৈন্যরা তাদের প্রাণ দিয়েছেন ৭১-এ, আজকে তাদের নাম দিয়ে আমি বলছি যে ভারতের ওপর যদি এই ইউনুস যদি কোনো বাজে মন্তব্য করে এবং এরপরে যদি কোনো স্টেপ নেয়, আমি যেটা বলেছি, ইউনুস কিন্তু আর ইউনুস থাকবেন। অনেক ধন্যবাদ ডক্টর সেন আপনাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আমাদের গুরুত্বপূর্ণ প্যানেলিস্টের কথা শুনেছেন। আমাদের অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে মুক্তির মিছিল। সেই মুক্তির মিছিলের আজকে গুরুত্বপূর্ণ অংশীদার যারা ছিলেন তাদের বক্তব্য শুনেছেন, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুনামগঞ্জ থেকে সুন্দরবন, রূপসা থেকে পাটুরিয়ায় বঙ্গবন্ধু অনুসারী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সৈনিকেরা যে যেখানে যে প্রান্তে বসে আমাদের এই আজকের অনুষ্ঠানটি দেখেছেন, আপনাদের সবার প্রতি আমাদের আগাম শুভকামনা রইল। যেভাবে ডক্টর সেন বললেন, যেভাবে জগলু চৌধুরী বললেন, যেভাবে সুজাত মনসুর বললেন যে সত্যের সূর্য উদিত হবে, মিথ্যা কখনো বিজয় লাভ করতে পারে না, এবং ইতিহাস তার যুগে যুগে সাক্ষ্য বহন করে। এবং আওয়ামী লীগের জন্মই, যেভাবে জগলু চৌধুরী বলেছেন, জন্মই হয়েছে সংগ্রামের মধ্য দিয়ে, এবং এদেশের মানুষের অধিকার আদায় এবং চূড়ান্ত অধিকার আদায় করার মধ্য দিয়েই আওয়ামী লীগ তার পরিপূর্ণ বিজয় লাভ করে। তো আমরা অবশ্যই বিজয়ের দ্বার প্রান্তে আছি, এবং আমি বিশ্বাস করি আপনারা সবাই মনোবল হারাবেন না। যার যার অবস্থান থেকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।